গাজীপুরে কালিয়াকৈরে বাস ট্রেন সংঘর্ষে 2 জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন, গেটম্যান বরখাস্ত। মৌলভীবাজারে 7 বগি লাইনচ্যুত, 4 ঘন্টা ধরে সিলেটের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ। বগুড়ায় 90 জেএমবি সন্দেহে বিশ্ববিদ্যালয় ছাত্রসহ 4 জন গ্রেপ্তার, অস্ত্র গুলি উদ্ধার, 3 মামলা দায়ের। বৃষ্টি বেশি হয় রবি শস্যের ভালো ফলনের সম্ভাবনা, বিভিন্ন জেলায় রোপা আমনের উৎপাদনও ভালো। পাঁচ বছরেও শেষ হয়নি বরিশাল শিল্পকলা একাডেমির নির্মাণ কাজ, মান নিয়েও রয়েছে অভিযোগ। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুরে কালিয়াকৈরে বাস ট্রেন দুর্ঘটনায় 2 জন নিহতের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে লেভেল ক্রসিংয়ের গেটম্যান শফিউল্লাহ রিপনকে বরখাস্ত করা হয়েছে। নীলফামারী এক্সপ্রেস ট্রেনের পরিচালক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ঢাকাগামী নীলফামারী এক্সপ্রেস ট্রেনটি ভোর 4:30টার দিকে উপজেলার বলিয়াদি এলাকায় পৌঁছালে লেভেল ক্রসিংয়ে হঠাৎ করে একটি বাস ঢুকে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় ছিটকে যায় বাসটি। ঘটনাস্থলে বাসযাত্রী এক নারী নিহত হন। পরে হাসপাতালে মারা যান বাসটির চালক। দুর্ঘটনার পর 5 ঘন্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিল। দেখার পরে হর্ন দিয়ে কয়েকবার তাকে সিগন্যাল দেয়, কিন্তু বাসটা যত সম্ভব নড়তে পারিনি, ঘর থেকে আটকে গেছে। সে ইমার্জেন্সি ব্রেক করছে, তারপরেও সেটা কন্ট্রোল করতে না পেরে বাসটা সামনে এসে আটকে গেছে। আটকে যাওয়ার পর তাকে মোটামুটি 200 ফিট আনে আমাদের ইমার্জেন্সি ব্রেক টিপে মোটামুটি আমরা বেঁচে গেছি জানে। আর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল, তদন্ত কমিটি কবে নাগাদ রিপোর্ট দিতে পারে, জানা গেছে কিনা কিছু? আর দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের কি পরিস্থিতি এখন? আপনি জানেন ভোর 4:30টার দিকে কালিয়াকৈর উপজেলার বলিয়াদি এলাকায় দিনাজপুর থেকে ছেড়ে আসা ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ হয় এবং এতে ঘটনাস্থলে একজন নারী মারা যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বাসটির চালক মাসুদ রানা মারা যান এবং এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ 5 সদস্য তদন্ত কমিটি গঠন করেছে। আমি তদন্ত কমিটির একজন সদস্যের সঙ্গে কথা বলছিলাম। তারা যেটি জানিয়েছেন যে তারা বিষয়টি তদন্ত করে দেখছেন এবং আগামী 2-1 দিনের ভিতরে এই তদন্ত রিপোর্ট তারা জমা দেবেন বলে আশা প্রকাশ করেছেন। এবং এই দুর্ঘটনার যে গাফলতি, সেই গাফলতির কারণে কিন্তু যে রেলের যে গেটম্যান তাকে রিপন নাম, তাকে পুরস্কার করা হয়েছে বলে তিনি আমাকে জানিয়েছেন। এবং আসলে এই বাস চালক দোষী না রেলের যে গেটম্যান দোষী, সেই বিষয়ে আসলে তদন্ত পরেই তারা বিস্তারিত জানতে পারবেন বলে তদন্ত কর্মকর্তারা আমাকে জানিয়েছেন। আর যে আহত 3 জন রয়েছেন তারা এখন সংখ্যামুক্ত বলে আমরা জানতে পেরেছি এবং যে 2 জন মারা গেছেন তাদের যে মরদেহ সেগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি করা হচ্ছে বলে আমরা কালিয়াকৈর থানার যে ওসি তার সঙ্গে কথা বলে জানতে পেরেছি। এই ছিল মোটামুটি এখানকার সর্বশেষ পরিস্থিতি। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। মৌলভীবাজারে তেলবাহী 7টি বগি লাইনচ্যুতের ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ এখনও বন্ধ আছে। বেলা 12টায় শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী মাস্টার সাখাওয়াত হোসেন জানান, চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে 951 নম্বর তেলবাহী ট্রেনটি ওই এলাকায় পৌঁছার পর লাইনচ্যুত হয়। এ সময় অন্তত 4টি বগির জ্বালানি তেল আশপাশে ছড়িয়ে পড়ে। পরে বেলা 2:30টায় কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে কখন নাগাদ উদ্ধার অভিযান শেষ হবে তা জানাতে পারেনি তিনি। দুর্ঘটনার পর থেকে দুই পাশে কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকে পড়েছে। এ নিয়ে আরও জানাতে এবার ঘটনাস্থল থেকে যোগ দিয়েছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে জানা গেছে কিনা, আর উদ্ধার কাজ শেষ হতে কত সময় লাগতে পারে?
আজকে দুপুর 12টার দিকে কিন্তু চিটাগাং থেকে যে তেলবাহী রেলটি সিলেটের উদ্দেশ্যে যাত্রা সংঘটিত হয়। আমি এখানে স্থানীয় অনেকের সাথেই কথা বলেছিলাম। তারা যেমনটি বলছেন যে এখানে আসলে খুব দ্রুত গতিতে ট্রেনটি এসেছিল ঘটনাস্থলে এসে কিন্তু এখানে 4টি বগি কিন্তু লাইনচ্যুত হয়ে যায় এবং এখানে 4টি লাইনচ্যুত হওয়ার পরপরই কিন্তু যে তেল ছিল তেলগুলি কিন্তু এখানে ছিটকে পড়ে যায় এবং এখানে আপনাকে জানিয়ে রাখি কিন্তু 12টার পর থেকে 4টি বগি থেকে কিন্তু তেল ছিটকে পড়ছে এবং স্থানীয় এখানে যারা আছেন তারা কিন্তু তেল সংগ্রহ করছেন। এখানে কিন্তু 2টো থেকে 2:30টার মধ্যে কিন্তু কুলারা থেকে যে উদ্ধারকারী রেলটি এসেছে এবং এসে এখানে তারা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ চলছে, তবে কবে নাগাদ কিন্তু এই দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার হবে সে বিষয়ে কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করতে বলতে পারেনি। তবে আপনাকে জানিয়ে রাখি আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেনটি আসার কথা রয়েছে, কারণ এখানে যে পরিমাণ দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনাটি আসলে অনেক বড় বিশাল একটি জায়গা নিয়ে কিন্তু একদম রেলের লাইনগুলো একদম ছিটকে পড়ে গেছে, যার ফলে এখানে উদ্ধার কাজটি সময় সাপেক্ষ সেটি বলছেন রেল কর্তৃপক্ষ। এবং আমি এখানে কথা বলেছিলাম রেল কর্তৃপক্ষ অনেকের সাথে, তারা বলছেন যে আখাউড়া থেকে রেলটি আসার পরেই মূলত এখান থেকে হয়তো উদ্ধার কার্যক্রমের আরো গতিশীল হবে। এবং আপনাকে আমি একটা বিষয় জানিয়ে রাখি, এখানে তেলের মধ্যে কিন্তু মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের তেল ছিল এরকম একটি তথ্য আমরা জেনেছি এবং এখানে প্রায় 1,60,000 লিটারের মতো তেল 4টি বগিতে তেল ছিল এবং এখানে 7টি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে এবং এই 7টি বগির মধ্যে ইঞ্জিন সহ কিন্তু 2টি বগি রয়েছে এবং 5টি থেকে তেল ছিল, এই 5টি তেলের মধ্যে 4টি থেকে কিন্তু তেল ছিটকে পড়ছে এবং উদ্ধার কার্যক্রম যদিও চলছে, তবে কবে নাগাদ এটি উদ্ধার কার্যক্রম শেষ হবে সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে সেটি সময় সাপেক্ষ সেটি রেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ। ঋণ নিয়ে নয়, স্ব উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল দেখতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 49তম জাতীয় সমবায় দিবসের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ক্ষুদ্র ঋণের সুদের বোঝা না বাড়িয়ে দরিদ্রদের জন্য ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা করেছে সরকার। জাতীয় সমবায় পুরস্কার 2019-এর জন্য 49তম জাতীয় সমবায় দিবস 2020 ও জাতীয় সমবায় পুরস্কার 2019 উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আয়োজন। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে দেশের সব শ্রেণীর মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে সরকার। দেশে চাষযোগ্য জমি কম, তাই কৃষি ব্যবস্থাকে আধুনিক করে উৎপাদিত পণ্য বাজারজাতকরণে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন পৃথিবীতে অনেক দেশে উৎপাদিত কাঁচামাল অর্থনৈতিক অঞ্চলে ব্যবহার করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, গ্রামবাসীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। শুধুমাত্র ক্ষুদ্র ঋণ দেওয়া না আর উচ্চ হারে সুদ দেওয়া না, আমরা ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা করেছি। যে আমার বাড়ি আমার খামারের সাথে সাথে আমরা পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি। ঋণ নিয়ে সুদের জন্য সুদ দিতে না পেরে কারো চালা ধরে টান দিচ্ছে, কারো গরু কেড়ে নিচ্ছে, কারো ঘর বাড়ি ভিটে মাটি হারা অথবা বাড়িঘর ফেলে থুয়ে শেষে দেশান্তরী হতে হচ্ছে। এই দেশান্তরীর জন্য হতে না হয় তার জন্য আমরা এই ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা নিয়েছি। প্রধানমন্ত্রী জানান, আমার বাড়ি আমার খামার প্রকল্পের আওতায় 10টি গ্রামে বঙ্গবন্ধু মডেল গ্রামের কর্মসূচি শুরু হয়েছে। এছাড়াও দারিদ্র্য দূরীকরণে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে। আজকে আওয়ামী লীগ সরকার আসার ফলে কিন্তু আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের প্রবৃদ্ধি আমরা প্রায় 8 ভাগের উপরে অর্জন করেছিলাম। দারিদ্র্য বিমোচন আমরা 40 ভাগ থেকে 20 ভাগে নামিয়ে এনেছিলাম। মাথাপিছু আয় আমরা প্রায় 2064 মার্কিন ডলারের মতো আমরা অর্জন করতে পেরেছি। হয়তো আরও ভালো করতে পারতাম যদি করোনা না দেখা দিত। কিন্তু শীতকাল আমাদের এসে গেছে, এটা তো কার্তিক মাস, সামনে আরও শীত পড়বে আর শীতের প্রকোপটা বেশি বাড়ে, যেখান থেকে নিজেকে আপনাদের সুরক্ষিত থাকতে হবে। শহরের পাশাপাশি গ্রামেও কর্মসংস্থান বাড়ানোর কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাশাপাশি তৃতীয় লিঙ্গ সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর জীবন জীবিকার সুব্যবস্থা এমনকি পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন এই স্লোগানে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় সমবায় দিবস। দিনটির তাৎপর্য নিয়ে নানা কর্মসূচির আয়োজন করেছে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন।
সকালে ঝিনাইদহ জেলা সমবায় অফিসে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে 6 উপজেলার সমবায়ী সফল উদ্যোক্তা সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সফল সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাটোরেও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয় দিনটি। এছাড়া নেত্রকোনা, নড়াইল, নওগাঁ, লক্ষ্মীপুর, সাতক্ষীরা সহ সারা দেশে নানা আয়োজনে পালিত হয় জাতীয় সমবায় দিবস। কুমিল্লার মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও নির্যাতনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও মিছিল করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনটির নেতাকর্মী ছাড়াও সংহতি জানান বিশিষ্টজনেরা। বক্তারা বলেন, কক্সবাজারের রামু ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মতো আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা মুরাদনগরে ঘটেছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকার ক্ষমতায় থাকার পরও বারবার এমন ঘটনা কেন তা খতিয়ে দেখার আহ্বান জানান বিশিষ্টজনেরা। ধর্মান্ধ শক্তিকে সামাজিকভাবে প্রতিহত করার আহ্বানও জানানো হয় সমাবেশ থেকে। এছাড়া এই ঘটনায় প্রশাসনের কারো গাফিলতি থাকলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পরে একটি প্রতিবাদী মিছিল বের করা হয় শাহবাগ থেকে। সংখ্যালঘুদের ওপর অত্যাচার, নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এসব কর্মসূচিতে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। সকালে চট্টগ্রামে গণ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। সাতক্ষীরায় শহীদ আলাউদ্দিন চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠন সহ নির্যাতন বন্ধের আহ্বান জানান বক্তারা। বাগেরহাটে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। সংখ্যালঘু নিপীড়নের প্রতিবাদে রাজশাহী, মাগুরা, নড়াইল, নোয়াখালী, নাটোর, দিনাজপুর, সিরাজগঞ্জ, নেত্রকোনা, ঝালকাঠিতেও মানববন্ধন সমাবেশ হয়েছে। বগুড়ায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য 90 জেএমবির 4 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতরাতে শিবগঞ্জ উপজেলার চণ্ডীহারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার 4 জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনসহ 3টি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ, জেএমবির মিডিয়া শাখার প্রধান জাকারিয়া জামিল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান ও সদস্য আবু সাইদ। আবু সাইদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উচ্চ ক্ষমতার বোমা তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র, গুলি এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর আগে গত জানুয়ারিতে তানভীরের স্ত্রীকে ইলেকট্রনিক সামগ্রী ও ড্রোন তৈরির সরঞ্জাম সহ ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়। তারা এখানে এসেছিল একসাথে সংগঠিত হয়ে তাদের পরিকল্পনাটাকে স্থির করার জন্য। পরবর্তী সন্ত্রাসী কার্যক্রমটা কোথায় করা যায়, কিভাবে করা যায়, তাদের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল এবং জানান দেওয়ার জন্য। নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ ধর্ষণ মামলায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে 4 জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। গ্রেপ্তারকৃতরা হলো নৈশপ্রহরী নুরুল ইসলাম, চা দোকানি আইনুল মিয়া ও রিকশা চালক রাজ বল্লভ। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া স্বামীর খোঁজে বৃহস্পতিবার সন্ধ্যায় বের হন ভুক্তভোগী ওই গৃহবধূ। পথে কয়েকজন লোক গৃহবধূকে জোর করে একটি প্রাইমারি স্কুলের পেছনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শুক্রবার এই ঘটনায় 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। রাতেই 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। নোয়াখালীর করমুল্লা বাজারে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত আব্দুল হক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকালে হেলথ কেয়ার হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার করমুল্লা বাজারে আধিপত্য বিস্তার নিয়ে ওসবালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইপি সদস্য আব্দুল মান্নান ও কালাদরব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবুল ডাক্তারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আব্দুল হক সহ 12 জন আহত হন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আব্দুল হককে ঢাকায় পাঠানো হয়। প্রকৃতিতে এখন চলছে হেমন্তকাল। এর মধ্যে রাজধানী সহ সারা দেশে দেখা দিয়েছে শীতের আমেজ। ভোরের দিকে হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। দিনে রোদ থাকলেও সন্ধ্যার পর থেকে অনুভূত হচ্ছে শীত। রাতে বইছে হিমেল হাওয়া, যার প্রভাব থাকছে ভোর পর্যন্ত। আবহাওয়া অফিসের তথ্য মতে সন্ধ্যার পর থেকেই সারা দেশের তাপমাত্রা কমে আসতে শুরু করে। উত্তরাঞ্চলে মধ্যরাত থেকে কুয়াশা পড়তে শুরু করছে।
এরই মধ্যে শীতের সবজি চাষ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকেরা। আগাম শীতের কারণে লেপ তোশকের দোকানেও বেড়েছে ব্যস্ততা। শহরে শীতের কাপড়ের দোকানগুলোতেও বিক্রি বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। এদিকে শীতের সময় করোনা সংক্রমণ বৃদ্ধি সহ অন্যান্য ভাইরাসজনিত রোগ এড়াতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। বৃষ্টিপাত বেশি হওয়ায় এবার রবি শস্যের ফলন ভালো হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে শীতে বেশি কুয়াশা পড়লে ডাল জাতীয় শস্য ও আমের ফলন ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এদিকে অতিরিক্ত বৃষ্টির কারণে এবার তীব্র শীত পড়ার সম্ভাবনা না থাকলেও কিছু কিছু স্থানে প্রবল কুয়াশা থাকতে পারে বলে ধারণা আবহাওয়া অধিদপ্তরের। এবারের বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টিপাতের ফলে মাটিতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাই এবার তীব্র শীত পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের বেশ কিছু স্থানে পড়তে পারে ঘন কুয়াশা। এবার রবি শস্যটা অন্য গত 2-1 বছরের চেয়ে অনেক ভালো ফসল হবে, কারণ আমাদের প্রচুর পরিমাণ বৃষ্টি আসছে, যার জন্য মাটি প্রচুর পরিমাণ জলীয় বাষ্প পেয়েছে। প্রকট শীতের সম্ভাবনা একটু কম, কোথায় কোথায় শেষের দিকে একটু ঘন কুয়াশাও পড়তে পারে। এই ঘন কুয়াশা জনজীবন এবং ফসলের কিছু ক্ষতি হতে পারে। এবার প্রায় 1 কোটি হেক্টর জমিতে রবি শস্য আবাদের পরিকল্পনা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর মধ্যে বোরো আবাদ করা হচ্ছে 47,84,720 হেক্টর জমিতে। এছাড়া ডাল জাতীয় ফসলের জন্য 8,01,569 হেক্টর, তেল জাতীয় ফসলের জন্য 7,76,486 হেক্টর, আলু 4,68,526 এবং পেঁয়াজ চাষের জন্য নির্ধারণ করা হয়েছে 2,49,940 হেক্টর কৃষি জমি। এছাড়া 5,82,962 হেক্টর জমিতে সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত বীজ বপন করা হয়েছে 1,88,940 হেক্টর জমিতে। আশা করি আমাদের লক্ষ্যমাত্রা অর্জন হবে। আর একইভাবে রবি মৌসুমের গম, ভুট্টা, তারপর সরিষা, তেল জাতীয় ফসল যেগুলি আছে, ডাল জাতীয় ফসল, এগুলো আমাদের বপনের কাজ চলতেছে। আর তেমন যদি বৃষ্টি না হয় আমাদের এই ফসলগুলির আবাদ হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, শীতে ঘন কুয়াশা পড়লে সংবেদনশীল সবজিগুলোর মধ্যে আম, গম ও ডাল জাতীয় সবজির ফলন ক্ষতিগ্রস্ত হতে পারে। সংকট কাটাতে পাহাড়ি অঞ্চলে শীতকালীন সবজির আগাম চাষ শুরুর পরামর্শ তাদের। আগাম যে ফসলগুলো আছে সেই ফসলের বীজ অ্যাভেলেবেল করে আমাদের ওখানকার ওই পাহাড়ি অঞ্চলের চাষিদের প্রশিক্ষিত করলে আমরা এই দুর্যোগ মোকাবেলা করতে পারবো এবং আমরা সময় মতো আমাদের ফসল আমরা পাবো। বাজারে এতটা দামের প্রভাব পড়বে না। কুয়াশা থেকে ফসল রক্ষায় কৃষকদের নিয়মিত কৃষি আবহাওয়া বুলেটিন অনুসরণ করে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় এবার রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠের সোনালী ফসল ঘরে তুলতে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত এখন চাষিরা। টানা বৃষ্টি ও কয়েক দফা বন্যার পরও আমনের ভালো ফলনে ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন কৃষকের। এছাড়া বাজারে ধানের প্রত্যাশিত দাম পেয়ে খুশি তারা। দিগন্ত জোড়া ফসলের মাঠে শোভা পাচ্ছে সোনালী রঙের পাকা আমন ধান। চলতি মৌসুমে কুষ্টিয়া জেলায় আমনের আবাদ হয়েছে প্রায় 89,000 হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বাম্পার। দিনভর ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক। ধানের উৎপাদন খরচ নিয়ে অসন্তোষ থাকলেও আগাম জাতের বিভিন্ন আমনের আশানুরূপ ফলনে ক্ষতি পুষিয়ে নেয়ার আশা তাদের। সারের থেকে আমাদের বেশির থেকে একটু খরচ কমায়, তাতে ধানের বাজার যে সরকার দিছে তাতে আমরা খুব খুশি আর কি। ধানের রোগ পোকামাকড় বা বালাইয়ের আক্রমণ আমাদের কম হতে এবার ফলনও ভালো। আমাদের নমুনা শস্য কর্তনে গিয়ে দেখেছি যে আমাদের 6.5 টনের উপরে আমাদের এবার ফলন হয়েছে আমনের। চাঁপাইনবাবগঞ্জে এ পর্যন্ত কাটা হয়েছে প্রায় 400 হেক্টর জমির ধান। বিঘা প্রতি আমনের ফলন হয়েছে 20 থেকে 22 মণ। আমরা যেসব পোকামাকড় আক্রমণ হয়েছে, লিফলেট বা আমাদের মাঠ পর্যায়ে কর্মী যারা ছিল তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখার প্রেক্ষিতে আমাদের ধানের অবস্থা এখন পর্যন্ত ভালো হয়েছে। বন্যার কারণে নওগাঁর রানীনগর, আত্রাই ও মান্দা উপজেলায় রোপা আমনের কিছুটা ক্ষতি হলেও ফলন নিয়ে সন্তুষ্ট চাষিরা। প্রকার ভেদে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে 1,000 থেকে 1,100 টাকায়। 2 বিঘা মতো আবাদ করি, অথচ বৃষ্টি বাদলের কারণে, পোকামাকড়ের কারণে আমরা ধান পাই না।
ঠাকুরগাঁওয়ের বেশিরভাগ এলাকায় উচ্চ ফলনশীল জাতের আমন ধান চাষে কৃষকদের উৎসাহ দেয় কাঙ্ক্ষিত ফলন হয়েছে বলছেন কৃষি কর্মকর্তারা। 40-45 মণ ধান হবে আশা করি। হ্যাঁ, যদি ধানের দাম থাকে তাহলে আমার মোটামুটি লাভবান ভালোই হবো। কয়েক দফা বন্যার পরও টাঙ্গাইলে এবার আমন আবাদ হয় 88,000 হেক্টর জমিতে। উচ্চ ফলনশীল জাতের রোপা আমনের উৎপাদন ভালো হওয়ায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন কৃষকরা। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরো জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, এবার জেলায় ধানের লক্ষ্যমাত্রা কেমন আর ধানের ফলন নিয়ে কৃষকেরা কি বলছেন? হ্যাঁ, যেমনটি বলছিলেন আসলে প্রতিবেদনে, এবার কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে কুষ্টিয়ায় এবার 88,862 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে, যেটা কিনা আপনার লক্ষ্যমাত্রার চেয়ে 220 হেক্টর বেশি। তো আসলে এইবার তুলনামূলকভাবে আবহাওয়াটা ভালো ছিল এবং পোকামাকড়ের যে আক্রমণ প্রত্যেকবার হয় সেটা কিন্তু এবার একেবারেই কম থাকার কারণে এই ধানের উৎপাদন কিন্তু অনেক বেশি হয়েছে, যার কারণে কৃষকদের মুখে কিন্তু প্রশান্তির হাসি আমরা দেখতে পাচ্ছি। আরেকটা কারণ হলো যে কৃষকরা কিন্তু চায় সবসময় যে তাদের যে আবাদের ফসল, সেই ফসলের যদি ন্যায্য মূল্যটা তারা পায় এবং তাদের যদি এই ফসলটি বিক্রি করে লাভজনক হয় তাহলে কিন্তু তাদের কোনো চিন্তা থাকে না। ঠিক এইবারই কিন্তু সেই রকম হয়েছে। আমি আসলে আপনাকে যদি একটু আমার পিছনটা দেখানোর চেষ্টা করি, আমি কুষ্টিয়া শহরের একটু বাইরে কুমারখালী উপজেলার একটি মাঠে দাঁড়িয়ে আছি। তো প্রতিবেদনে যেমনভাবে বলছিলেন আর কি, যে দিগন্ত জোড়া আসলে এখন সোনালী রঙের পাকা ধান, ঠিক এইটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কুষ্টিয়ার মাঠগুলোতে কিন্তু এখন এইভাবেই পাকা ধান সারি সারি বাতাসে হাওয়ায় দুলছে। তো আর কিছু কিছু জায়গায় এই ধান কাটা শুরু হয়েছে এবং কিছু কিছু জায়গা থেকে এই ধান কেটে কৃষক ঘরে তুলছেন এবং বাজারে বিক্রি করছেন। আমি যদি আজকের ধানের বাজারটি আপনাকে জানাই, তো আজকের ধানের বাজার কুষ্টিয়ায় সবচেয়ে ভালো যে ধানটি সেটি বিক্রি হয়েছে 1050 টাকা, এবং আমি খোঁজ নিয়ে জেনেছি যে আসলে বর্তমানে কিন্তু ধানের বাজারে সর্বনিম্ন যে ধানটি সেটিও 900-950 টাকা মন দরে বিক্রি হচ্ছে। তো আসলে এই কিছু সকাল থেকে আমি বেশ কিছু কৃষকের সাথে কথা বলেছি, তারা বলেছে যে ফসলটি ভালো হয়েছে এই ফসলে তারা বিঘা প্রতি প্রায় 18 থেকে 20 মণ ধান পাবেন প্রতি বিঘা থেকে, যেটা আসলে বিক্রি করলে তাদের একটা ভালো অঙ্কের টাকা এবার লাভ হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এইভাবে যদি লাভটা থাকে তাহলে বিগত দিনে আমরা দেখেছি যে ধান নিয়ে কৃষকের যে একটা শঙ্কা ছিল, ধান বিক্রি করতে পারত না বা বাজারে ধান নিয়ে যে কম দাম হওয়ার কারণে ফেরত নিয়ে এসে তারা যে ভোগান্তির শিকার হয়েছে, তারা কিন্তু এইবার সেটি হবে না। এবং তারা জানিয়েছেন যে দাম সরকার নির্ধারণ করেছে সেই 1026 টাকা সরকার নির্ধারণের পর থেকে কিন্তু ধানের বাজারটা ভালো অবস্থানে আছে, যার কারণে কিন্তু কৃষকরা যে লোকসান প্রত্যেকবার গুনতে হয় সেটা কিন্তু তাদের আর এবার গুণা লাগছে না। তবে কৃষকরা একটি কথা বলেছেন যে এইবার এই সাথে যদি উৎপাদন খরচটি আরো একটু কমানো যায় তাহলে কিন্তু তারা আরো বেশি এই ধান উৎপাদনের দিকে। ধান কাটা মারায় কৃষকেরা কোনো রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা, তারা শ্রমিক সমস্যা কি আছে? আসলে এখন পর্যন্ত কুষ্টিয়াতে আমরা শ্রমিক সংকটের কোনো কথা আমাদের কাছে আসে নাই। তারপরেও আমরা কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেছি। আমরা ইতিমধ্যে জেনেছি যে কৃষি কর্মকর্তারা আমাদের বলেছেন যে 6টি উপজেলার বিভিন্ন উপজেলায় কম্বাইন হারভেস্টারের মাধ্যমে কিন্তু ধান কাটার সহযোগিতা করছে কৃষি অধিদপ্তর, এবং প্রণোদনার মাধ্যমে এবং কিস্তি সুবিধার মাধ্যমে কিন্তু এই কম্বাইন্ড হারভেস্টারগুলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন উপজেলায় দেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু এই কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে খুবই অল্প সময় এবং কম খরচে এই ধান কেটে কৃষকরা ঘরে নিতে পারছে বলে আমরা জানতে পেরেছি আর কি। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সবাই। ব্যাপক ক্ষতি হয়েছে সুনামগঞ্জের হাওড় অঞ্চলের মানুষের ঘরবাড়ি। এখনও ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করতে পারেনি অনেক পরিবার। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। এবছর 4 দফা বন্যার কবলে পড়ে সুনামগঞ্জ। এতে কৃষির ক্ষতির পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় হাওর অঞ্চলের মানুষের ঘরবাড়ি। সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহেরপুর, দোয়ারাবাজার উপজেলায় মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে অনেক পরিবার। কেউ আশ্রয় নিয়েছে অন্যের বাড়িতে, কেউ বসবাস করছেন খোলা আকাশের নিচে। ভাঙিয়ে পড়ছে বন্যায়, গোজা নাকা নাকে পানি রয়েছে, বাড়ি ঘর ভাঙিয়ে থাকা মানে পাক্কা বালা ফালাইছে, গড় টর নাই, গড় শুদ্ধ নাই গেছে। রাস্তার মেজায় থাকতেছি, রাস্তাও ভাঙ্গা সে গাইয়েও করে লিয়েছে। গরু বাছুর আমরা এই
আইনা রাস্তাতে আইনা রাখতেছে। হাওড় অঞ্চলে বন্যায় এমন ক্ষতি ঠেকাতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এর আওতায় নির্মাণ করা হবে গ্রাম প্রতিরক্ষা বাঁধ। রিলিফ প্রজেক্টের মাধ্যমে আমরা হাওড় অঞ্চলের বিভিন্ন গ্রাম প্রতিরক্ষামূলক কাজ আমরা করে থাকি। তো এখন পর্যন্ত যেসব খবর আমি পাচ্ছি তাতে অনেক জায়গায় আমাদের ভিলেজ প্রোটেকশন কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বন্যার পানি সরে যাওয়ার পরে এগুলি যথাযথভাবে মেরামত করার উদ্যোগ গ্রহণ করব। গ্রামগুলোকে বন্যার ক্ষতি থেকে রক্ষা করতে স্থায়ী সমাধানের উপর জোর দিচ্ছেন জেলা প্রশাসক। বন্যা প্রতিরোধের জন্য স্থায়ী একটি রূপ দেওয়ার জন্য প্রতিটি গ্রাম, বিশেষত একটি নির্দিষ্ট জনবসতি এলাকাকে চারিদিক দিয়ে আরসিসির মাধ্যমে একটি প্রোটেকশন ওয়াল তৈরি করা। তাহলে আমার মনে হয় এটি হাওড়ের বন্যার যে স্থায়ী যে একটি সমাধান সেটি হতে পারে। সরকারি হিসাবে সুনামগঞ্জে 4 দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 1.5 লাখ পরিবারের ঘরবাড়ি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 5 বছর পরও বরিশাল শিল্পকলা একাডেমি ভবনের নির্মাণ কাজ শেষ হয়নি। খরচ বাড়িয়ে 17 কোটি থেকে 20 কোটি টাকা করা হলেও নির্মাণ কাজ চলার সময় ভেঙে পড়ছে সিলিং। এদিকে দীর্ঘদিন একাডেমি বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে শিল্প চর্চা। এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় শিল্পীরা। বরিশালের শিল্পকলা একাডেমির নির্মাণ কাজ শুরু হয় 2016 সালে। প্রথম দফায় 17 কোটি টাকায় 4 তলা ভবনে 500 আসনের অডিটোরিয়াম, গ্যালারি ও উন্মুক্ত মঞ্চের কাজ শুরু হয়। পরে এর সৌন্দর্য বাড়াতে বরাদ্দ করা হয় আরও 3 কোটি টাকা। গণপূর্ত বিভাগের অধীনে 2 বছরে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা অজুহাতে ঠিকাদারি প্রতিষ্ঠান তা শেষ করতে পারেনি। আর কাজের মান নিয়েও রয়েছে প্রশ্ন। আমরা চেষ্টা করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের কাজের ব্যাপারে অবগত করার জন্য, এবং তারা কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেন, তার একটাও কার্যকর হয় না। আমরা দেখেছি বঙ্গবন্ধু অডিটোরিয়াম নামে একটা অডিটোরিয়াম যেটা সিটি কর্পোরেশনের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে, সেটাও কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। খারাপ কোনো ম্যাটেরিয়ালে একই ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে করিডোরে দেখেন কোনো কিছু হয় নেই, স্পট পড়ি নেই। আর হলের ভিতরে আটকা ছিল বলে এইটা একটা ড্যাম আছে। এদিকে জায়গার অভাবে বন্ধ রয়েছে সব ধরনের প্রশিক্ষণ ও শিল্পচর্চা। বাচ্চারা শেখার জন্য যে আগ্রহ নিয়ে আসে, সেই সব যন্ত্রপাতি, সেই সবকিছু থাকলে আমাদের খুবই ভালো হয়। এটা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় গেলে দেখা যায় যে বরিশালের মান আস্তে আস্তে নেমে যাচ্ছে, তারা পুরস্কার আনতে পারছে না সেই আগের মতো। করোনার কারণে 8 মাস বন্ধ ছিল নির্মাণ কাজ। তবে দ্রুত ভবনটি খুলে দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। দীর্ঘদিন এটি হস্তান্তর না হওয়ার কারণে শিল্পীদের নিয়মিত প্র্যাকটিস বা বিভিন্ন অনুষ্ঠান আদি করা, এটি আসলে বরিশালের সে ধরনের কোনো ভালো অডিটোরিয়াম না থাকার কারণে তাদের অসুবিধা হচ্ছে। আমরাও চাই এটা দ্রুত হস্তান্তর হোক। আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, নির্মাণকারী কর্তৃপক্ষ সবার সাথে কথা বলেছি। এ বছরের 26 ফেব্রুয়ারিতেই সবার জন্য উন্মুক্ত করার কথা ছিল বরিশাল শিল্পকলা একাডেমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সমগ্র বাংলাদেশ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। গাজীপুরে কালিয়াকৈরে বাস স্ট্যান্ড সংঘর্ষে 2 জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন, গেটম্যান বরখাস্ত। মৌলভীবাজারে 7 বগি লাইনচ্যুত, 4 ঘন্টা ধরে সিলেটের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ। বগুড়ায় 90 জেএমবি সন্দেহে বিশ্ববিদ্যালয় ছাত্রসহ 4 জন গ্রেপ্তার, অস্ত্র গুলি উদ্ধার, 3 মামলা দায়ের। বৃষ্টি বেশি হওয়ায় রবি শস্যের ভালো ফলনের সম্ভাবনা, বিভিন্ন জেলায় রোপা আমনের উৎপাদনও ভালো। 5 বছরেও শেষ হয়নি বরিশাল শিল্পকলা একাডেমি নির্মাণ কাজ, মান নিয়েও রয়েছে অভিযোগ। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।